এইটার ক্ষেত্রে পিক এন্ড চুজ করা হইতেছে কিনা, শক্তিশালী পক্ষটা অশক্তিশালী পক্ষটাকে ধরায় দিচ্ছে কিনা, মানে এইটা আপনারা কি মনে করেন? সরি আমি লম্বা প্রশ্ন করলাম কারণ এটা একটু ডেলিকেট বিষয়, মানে আমি চেষ্টা করছি। আমার একটু বোঝার ব্যাপার আছে, পিক এন্ড চুজ বলতে কি আপনি ব্যক্তির ব্যাপারে বলছেন? ব্যক্তির ব্যাপারে, রাইট। সংস্থার ব্যাপারে না, ধরেন মিলিটারিতে 4 জন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, 2 জন অলরেডি কারাগারে চলে গেছেন বা 2 জন চাকরি থেকে চলে গেছেন, 2 জন চাকরিতে আসেন এতদিন ছিলেন, বা 6 জন একসাথে চাকরি করতেছেন। এদের মধ্যে থেকে এরকম করা হয়েছে কিনা 2 জনের পিক করা হয়েছে যে তোমরা এই কাজটা করছো, বাকি 3 জনের পিক করা হয়েছে যে তোমরা এই কাজটা করছো, ওরকম করা হয়েছে কিনা, নাকি যারা ওই সব চেয়ারে বসেছিলেন তাদেরকেই দিছে, মানে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে? যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে তো এভিডেন্স থাকতে হবে। যদি এভিডেন্স ছাড়া মামলা হয়ে থাকে তাহলে তো সেই মামলা চলবেই না। 1, 2 হচ্ছে পিক এন্ড চুজের ব্যাপার। আপনি আমি যদি যেটা বুঝছি আপনার প্রশ্ন থেকে সেটা হলো যে আওয়ামী মাইন্ডের অফিসারদের ধরা হচ্ছে কিনা, আপনি কি এরকম কিছু বলতে চাইছেন? রাইট, মানে যারা দোষী তাদেরকেই ধরা হইতেছে। যে ধরেন আমি জিয়াউল আহসান সাহেবের উদাহরণ দিলাম কারণ এনটিএমসির পক্ষ থেকে অনেকগুলি সিদ্ধান্ত এরকম নেওয়া সম্ভব হয়েছে যেখানের ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা সম্ভব। ডিজিএফ এর যিনি প্রধান ছিলেন, এনএসআই এর যিনি প্রধান ছিলেন, তাদের বিরুদ্ধে তো প্রথম পর্যায়ে আসলে মামলা হয়েছে। এখন যাদের বিরুদ্ধে মামলা হইল, যারা ব্রিগেডিয়ার জেনারেল এবং তাদের অনেকেই এরকম কিনা যে তারা আসলে খালি অর্ডারটাই নিছেন, নাকি তারা এরকম যে তারা আলাদা রকমের ক্ষতিকর অফিসার ছিলেন, আগের রেজিমের কথা আইনের বাইরে গিয়েও পালন করতে চেয়েছেন? ওরকম যদি ওইরকমই হইতেন, আমার প্রশ্ন ডক্টর ইউনূস সরকারের অধীনে তারা আরো 1 বছর চাকরি করলেন কেমনে? না দেখুন, এখন কারো বিরুদ্ধে এত ভয়ানক অভিযোগ যদি আনা হয় তাহলে তো যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটা আনতে হবে। যদি সাক্ষ্য প্রমাণ যথেষ্ট না থাকে তাহলে তো তারা এমনিতেই খালাস পাবেন, তাহলে তো আর এই মামলা চলবার কোনো প্রশ্নই নাই। 2 হচ্ছে আমরা গণ অভ্যুত্থানে আমরা যেরকম রাজনৈতিক দলগুলোকে দেখেছি, একই সঙ্গে আমরা যদি সাবেক সেনা কর্মকর্তারা সেই সময় তাদের পরিবার সহ পথে না নামতেন, রাস্তায় না নামতেন, এবং বর্তমান সেনা প্রধান যদি অত্যন্ত সফলভাবে গণ অভ্যুত্থানটিকে মানে আমি বলবো সফল হতে না দিতেন, তাহলে আমি জানি না আরো কতটুকু রক্তপাত হতো। এবং 3 হচ্ছে আমি তো 1 তারিখ থেকে আসলে আমি মাঠে ছিলাম, পথে ছিলাম, আমি কিন্তু চারপাশ থেকে আওয়াজ শুনেছি এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। খালেদ, এটা আমার নিজের কানে শোনা, এবং এটা কিন্তু অবিশ্রান্ত ভাবে এই স্লোগানটা রাস্তায় রাস্তায় ইয়াং ছেলেরা, স্টুডেন্টরা, মানে অল্প বয়সী যারা মাঠে ছিল তারা কিন্তু অবিশ্রান্ত ভাবে স্লোগান দিয়ে গেছে। সেই আপনি বলেন 21-এর ওই শহীদ মিনার থেকে শুরু করে আপনার ওই ধানমন্ডির যে ইয়েতে আমি রাস্তায়, সব জায়গায় আমি কিন্তু এই স্লোগানটা শুনেছি। সুতরাং ওই সময় যদি সেনাবাহিনী ক্ষমতা নিত, ডক্টর ইউনূসের সরকার না হয়ে যদি এটা সেনাবাহিনীর সরকার হতো, আপনি বিশ্বাস করেন মানুষ কিন্তু আপত্তি করত না। তো সেই জায়গাতেও সেনাবাহিনী যে প্রফেশনালিজম দেখিয়েছে, সেনাবাহিনী যেই আমি বলবো যে মানে ক্ষমতা না নিয়ে তারা যেভাবে ধৈর্য সংযমের পরিচয় দিয়েছে সেটা কিন্তু খুবই প্রশংসাযোগ্য। আপনি যদি আপনি আপনার পয়েন্ট আমরা বুঝতে পেরেছি জনাব নুরুল হক নূর, আপনিও একই রকম মনে করেন কিনা, নাকি আপনি মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে ফিরিয়ে আনার জন্য? যদিও আমি মনে করি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে সবার প্রথম যার মানে সাজা হতে পারে সেটি হচ্ছে যে সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের। জনাব নূর, আপনি কি মনে করেন? মানে আমার মনে করাটাও আমি বললাম। আমি রুমিন ফারহান আপার সাথে একটা জায়গায় একটু দ্বিমত করছি, যে বলছেন ঠিক আছে রাজপথে আবেগে থেকে বিচ্ছিন্ন বা বিভিন্ন কথাবার্তা বলতে পারে, যে 2-1 জন বলছিলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। যেমন বঙ্গভবনে 5ই আগস্ট বঙ্গভবনে না, সেনা সদরে রাজনৈতিক দলগুলোর সাথে যখন মিটিং হলো, সেখান থেকে বঙ্গভবনে রাজনৈতিক নেতৃবৃন্দ আসলো সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে। সেখানে আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের আলাপ আলোচনা কিন্তু পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছিল যে আমরা ক্যান্টনমেন্টের ঘোষিত বা ক্যান্টনমেন্টের ম্যানেজমেন্টের কোন সরকার আমরা সমর্থন করব না, আমরা ছাত্ররাই সরকার গঠনের রূপরেখা দেব, আমরা উপদেষ্টা পরিষদের তালিকা করতে সবার সাথে আলাপ আলোচনা করে। সুতরাং সেনাবাহিনীর সরকার গঠনের সেই পরিবেশটা বা সেই সক্ষমতাটা ছিল না, কারণ সেনাবাহিনী বলেন
তার মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল। যারা গত 16 বছরে এই ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল এবং অপকর্মের সাথে জড়িত ছিল, তারা এই আওয়ামী লীগকে প্রোটেক্ট করতে, হাসিনাকে রক্ষা করতে চেয়েছিল। আর যারা দেশপ্রেমিক বা সাধারণ এই অফিসার, তারা কিন্তু অভ্যুত্থানের আমার কাছে কিন্তু মনে হয় যে জনাব নুরুল হক নূর, আমি যদিও দূর থেকে ঘটনাটা দেখেছি, কিন্তু আমি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। যদি সত্যি সত্যি এইটা হইতো, সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হইতো, তাইলে কিন্তু আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ দেখতে পাইতাম। এটা কিন্তু হয় নাই। একটা 19 জুলাই থেকে আমি দেখছি সারা বাংলাদেশে এক ধরনের কনসেনসাস হয়েছে, এটা সেনাবাহিনীর মধ্যেও হয়েছে, কিন্তু সাংঘাতিক রকম ভাবে। সেনাবাহিনী ভিতরে বলছে যে আমরা কোনো লেথাল উইপন ব্যবহার করবো না, সেই কথাটা কিন্তু বাইরে আসছে বলেই যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন, মানে আপনি থেকে শুরু করে যারা একদম সাধারণ ছোট বাচ্চারা, তারাও কিন্তু পুলিশের ধাওয়া খায় সেনাবাহিনী গাড়িতে আশ্রয় নিছে। আপনি খেয়াল করলে দেখবেন এগুলা। কিন্তু না, এখানে ধরো ওই জিয়াউল আহসান কিংবা এই যে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, এরা তো চেয়েছিল এই রেজিমকে প্রোটেক্ট করতে। এরা খুবই কর্নার হয়ে গেছিল, কিন্তু মানে জুলাই 15 এরা খুবই কর্নার হয়েছিল। দুই ভাগ না, মানে একটা বড় ভাগ আর একটা ছোট ভাগ। অবশ্যই মানে এখানে আপনার সাথে আমি একমত। এখানে আমি হয়তো ধরেন যে 90% অফিসার সহ সোলজাররা সবাই এই অভ্যুত্থানের পক্ষে প্রো পিপল একটা পজিশন নিয়েছে, বাট অ্যাটলিস্ট 10 to 15% হলেও যারা আপ্রাণ চেষ্টা করেছিল যে শেখ হাসিনাকে, সরকারকে টিকিয়ে রাখতে। তো আমি এই বিষয়টাকে সেভাবে দেখি। আর এই বিচারের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ধরেন আমরা যেটা মনে করি যে অভ্যুত্থানের পরে, সেটা সামনে যারাই সরকার আসুক, আইন শৃঙ্খলা বাহিনীকে যেন আর নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে না পারে, ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করতে না পারে, সেজন্য হলেও এই ঘটনাগুলোর বিচার হওয়া দরকার। আর অবশ্যই বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি শেখ হাসিনার আত্মীয় হলেও তার যে একটা ভূমিকা ছিল সেনা প্রধান হিসেবে, সেটাকে তো আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। গত 1 বছরে সেনা প্রধানের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ নাই, কিন্তু এই যে গুমখুনের মতো মানবতা বিরোধী অপরাধ, জঘন্য অপরাধে যারা জিয়াউল আহসান কিংবা ডিজিএফআই কিংবা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা দায়িত্বশীল ব্যক্তি যারা আজকে অভিযুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে তো আমাদের অভিযোগ আছে। যারা আপনার এই ধরনের অপকর্মে জড়িত থাকেন নাই, তাদের বিরুদ্ধে তো মামলাও হয় নাই, সেই ধরনের অফিসারদেরকে প্রথমেই, যখন তারা কিন্তু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, আপনি দেখেন 5 আগস্টের পরে বেশ কয়েকজন জেনারেল, মানে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা কিন্তু কারাগারে গেছেন, চাকরি চলে গেছে। হাউএভার এটা নিয়ে নিশ্চয়ই সেনাবাহিনী আসলে ঠিক ব্যাখ্যা দিতে পারবে। সেনাবাহিনী কারোর সাথে যদি আমার কথা বলার সুযোগ হয় নেতৃস্থানীয়, তাহলে নিশ্চয়ই আমি যেটা বুঝি খালেদ ভাই, আমি যেটা বুঝি শুরুর দিকে সরকারের যে আপনার পরিস্থিতি, স্বাভাবিকভাবে অভ্যুত্থানের পরে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ সরকারের কাছে আসতে একটু সময় লাগে। শুরুর দিকে চাইলেও সরকার অনেক ধরনের হার্ড ডিসিশন, শক্ত ডিসিশন নিতে পারতো না, বা সেই সময় পরিস্থিতিটা ছিল না। এখন সরকার মনে করেছে যে তারা 1 বছর পার করেছে, বিচারটা তো একটা ন্যূনতম অগ্রগতি তাদের দেখাতে হবে। সুতরাং এই বড় এবং এই বিচার আপনি দেখেছেন, ওই যে অভিযোগগুলো দায়েরের সময় সেখানে কিন্তু জাতিসংঘের আপনার মানবাধিকার দায়িত্ব যারা প্রতিনিধি, তারা কিন্তু আদালতে ছিলেন, এবং এই পুরো বিচারিক প্রক্রিয়া কিন্তু একেবারেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পর্যবেক্ষণ করতেছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে কোনো পিক অ্যান্ড চুজ কাউকে ওইভাবে মুখোমুখি করা হচ্ছে, বিচারের মুখোমুখি যারা একেবারে অভিযুক্ত তাদের বিরুদ্ধে বিচার হচ্ছে, এবং আন্তর্জাতিক মানদণ্ডে আন্তর্জাতিক সংস্থার এবং প্রতিনিধিদের উপস্থিতিতে। আমার মনে হয় যে এই সরকার সবসময় দুর্বল ছিল। আমার মনে আছে যে আপনি আপনার স্থানীয় নির্বাচনী এলাকায় যেতে সময় বিএনপির কর্মীদের কর্তৃক বাধার সম্মুখীন হয়েছিলেন বলে আপনি সাহায্য চেয়েছিলেন। সেই সময় সরকার সাহায্য করতে পারে নাই, আপনাকে বলছে যে না এটা করা যাবে না, আপনি ঘুরপথে যান, আপনি রাগ করে চলে আসছিলেন। সেই অবস্থা এখনো আছে। সরকার কিন্তু তার এই এক জায়গায় কনসিস্টেন্সি রাখতে পারছে, সে বরাবরই দুর্বল ছিল আসলে। এখন এখানে আপনার সাথে একমত যে এখনো তার মধ্যে সেই তার এটা অসাধারণ ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ, এটা আমরা দেখি নাই, যেই কারণে আসলে এই আমাদের আক্ষেপটা অসাধারণ কনসিস্টেন্টলি তারা দুর্বল ছিল। তো কখনো কখনো আওয়ামী লীগের পকেটে না, আওয়ামী লীগের পরে কখনো কখনো বিএনপির পকেটে, কখনো জামায়াতের পকেটে, এখন বোধহয় কিছুটা কখনো এনসিপির জোব্বায়, এখন বোধহয় বিএনপির পক্ষেই আছে। সেই তো আমরা বিএনপির নেত্রীকে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি। ব্যারিস্টার রুবিন ফারহানা, আমরা 30 সেকেন্ড শুনতে পারবো। না, আমাদের আজকে যে আলোচনা, তাতে দেখুন কি অসাধারণ ভাবে আমরা 3 জন একমত হয়েছি যে এই সরকারটি ভীষণ রকম দুর্বল, ভীষণ রকম অকার্যকর, ভীষণ রকম ব্যর্থ। কারণ এটা এই সরকারের ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ নাই। দুর্ভাগ্যজনক ভাবে আমরা যে একটা বিরাট স্বপ্ন নিয়ে আসলে যাত্রাটা শুরু করেছিলাম, এবং